নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আজ আমি সৃজিতা। শুরু করছি 1 নম্বর হিট নিউজ শো 294। শুরুতেই যে খবরে চোখ রাখবো, বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল বিধানসভা। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। রাজ্যপালের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দু অধিকারীর। বিধানসভায় বিরোধী বেঞ্চে বসা নিয়ে মুকুল রায়কে তো বিজেপি রাজ্য সভাপতির। বিজেপিকে পাল্টা নিশানা পার্থ চট্টোপাধ্যায়ের। ভোট পরবর্তী হিংসার রাজনৈতিক আজ বিধানসভার অন্দরেও। আক্রান্ত ও নিহতদের ছবি নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা। 2রা মে ভোটের ফল বেরোনোর পর থেকেই চলছে রাজনৈতিক হিংসা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছে দলের কর্মী সমর্থকরা। জেলায় জেলায় ভাঙচুর করা হচ্ছে দলের কর্মী সমর্থকদের বাড়ি দোকান। মারধর করা হচ্ছে তাদের। অভিযোগ রাজ্য বিজেপির। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি গেরুয়া শিবিরের। দাবি কসবা ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনারও। আমরা যে বিষয়ে প্রতিবাদ করেছি, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটা প্যারা রাখতেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট যদি রাখতেন, আমরা তদন্ত করব, আমরা সাজা দেব, শাস্তি দেব। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই প্রতিবাদটা আজকে করতাম না। বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। শাসকের দাবি রাজ্যে কোনো রাজনৈতিক হিংসা নেই। ভোট পরবর্তী হিংসার প্রমাণ রয়েছে। মন্তব্য হাইকোর্টের। হিংসা নিয়ে কড়া নির্দেশ দিল আদালত। এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার যে মিথ্যা বলে বারবার বলছিল কোনো হিংসা হয়নি বা ঘরছাড়া হয়নি, সেটাকে বারবার বলেছেন যে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছে এবং দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশকে সেই দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক হিংসার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। তবে বিধানসভার অধিবেশনের আগে রাজ্যপালের ভাষণে রাজ্যের দাবিরই প্রতিফলন। জগদীপ ধনখড়ের ভাষণ প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ভাষণ আজকে বিতরণ করা হয়েছে, এই ভাষণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ। সেখানে রাজ্যপাল মহোদয়ের করার কিছু নেই। শুক্রবার বিধানসভার বিরোধী বেঞ্চেই বসলেন মুকুল রায়। আসন নির্বাচন নিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় বাংলার একজন বরিষ্ঠ নেতা, বিজেপি সিম্বলে জিতে টিএমসি প্রকাশ্যে জয়েন করলেন, ঝান্ডা নিলেন। নির্লজ্জের মতো আমাদের বেঞ্চে বসে আছেন। চেয়ারম্যান হতে হবে বলে নাকি? এবং আমরা যখন কক্ষ ত্যাগ করি, তিনি কিন্তু ত্যাগ করেননি। উনি কোন দিকে আছেন? ত্রিশঙ্কু হয়ে গেছেন। ওয়েলে নেমে বিক্ষোভ থেকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ। বিজেপিকে পাল্টা তোপ শাসক দলের। আমাদের হয়তো পোস্টার কয়েকজন এসছিল, এখানে তো একেবারে পরিকল্পনা মাফিক রাজ্যপালের ভাষণকে বাধা দেওয়ার চেষ্টা। প্রথম থেকেই তিনি যাতে এটা উপস্থাপন না করতে পারেন, টেবিল না করতে পারেন, সেই লক্ষ্যে তারা কাজ করেছে। বাইরের পাশাপাশি বিধানসভার অন্দরেও শাসক দলের তীব্র বিরোধিতার লক্ষ্য আগেই স্পষ্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরেও বিধানসভায় প্রবল বিরোধিতার সিদ্ধান্ত হয়েছিল। সভাপতি ইঙ্গিত ছিল বিধানসভা উত্তপ্ত হওয়ার। বাজেট অধিবেশনের শুরুতেই সত্যি হলো আশঙ্কা। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আশঙ্কা ছিলই, সেটাই সত্যি হলো। 7 মিনিটেই ভাষণ শেষ করে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল। তিনি বেদনাহত। ঘনিষ্ঠ মহলে ধনখড় এমনটাই বলেছেন বলে সূত্রের খবর। ভাষণের বয়ানে অসন্তোষ। খোদ মুখ্যমন্ত্রীকে আগেই রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। উগরে দিয়েছিলেন নিজের ক্ষোভ। তৃণমূল সরকারের তৃতীয় ইনিংসের প্রথম বিধানসভার অধিবেশনেই রাজ্যপাল সংঘাত বিধানসভার অন্দরেও আছড়ে পড়ার ইঙ্গিত মিলেছিল। আশঙ্কা সত্যি প্রমাণিত করে বাজেট অধিবেশন শুরুর আগেই সংক্ষিপ্ত ভাষণ দিয়েই বিধানসভা ছাড়লেন জগদীপ ধনখড়। শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। মাঝপথেই থমকে যায় রাজ্যপালের ভাষণ। মাত্র 7 মিনিটেই ভাষণ শেষ করেন জগদীপ ধনখড়।
ভাষণের শুরু এবং শেষের অংশ পরেই বিধানসভা থেকে বেরিয়ে যান তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসার পরেই জগদীপ ধনখড়ের সঙ্গে সংঘাত তৈরি হয় রাজ্য সরকারের। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপালের হিংসা কবলিত এলাকা পরিদর্শন এবং দিল্লির দরবারে চরমে উঠেছে নবান্ন রাজভবন সংঘাত। আমরা ব্যক্তিগতভাবে রাজ্যপালের সংবেদনশীলতা এবং পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তিনি যেভাবে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, বিজেপির পরিষদীয় দলের সামনে, আর্ত মানুষের সামনে, তাই এই বিষয়ে ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে তার প্রতি আমরা কৃতজ্ঞ। পাল্টা জগদীপ ধনখড়ের বিরুদ্ধে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগের স্বরূপ শাসক দল। এই আবহে রাজ্যের লিখে দেওয়া ভাষণ কি হুবহু পাঠ করবেন রাজ্যপাল? রাজনৈতিক মহলে গুঞ্জন এবং সংশয় ছিলই। সংক্ষিপ্ত ভাষণ পাঠ করে বিধানসভা ত্যাগই শুধু নয়, সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে জগদীপ ধনখড় জানিয়েছেন তিনি বেদনাহত। রাজ্যের লিখে দেওয়া ভাষণের বক্তব্য নিয়ে জগদীপ ধনখড়ের আপত্তি অবশ্য নতুন নয়। গত বছরও ভাষণ পছন্দ না হওয়ায় পড়তে চাননি রাজ্যপাল। নাগরিকত্ব আইনের অংশ নিয়ে আপত্তি ছিল জগদীপ ধনখড়ের। ভাষণ পড়লেও পরে জানান ওই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি জানিয়েছেন অন দি হাউস, যেটা রেকর্ড হয়েছে, যে আমি এই ভাষণ বিধানসভায় উপস্থাপিত করলাম, সুতরাং তিনি যে প্রতিবাদ করেছেন বলে যে বিরোধী দলনেতা বীরত্ব দেখাচ্ছেন, সেটা ফানুষে পরিণত হয়েছে। বিধানসভার শুক্রবারের এই ছবি অবশ্য বেনজির নয়। অতীতে বঙ্গ বিধানসভা, এমনকি কেরল বিধানসভাতেও রাজ্যপালেদের সরকারে লিখে দেওয়া ভাষণের পুরো অংশ না পড়ার নজিরও রয়েছে। 1967 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল ধরমবীর বিধানসভার অধিবেশন শুরুর ভাষণে বিতর্কিত অংশ। ভাষণে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ। ভাষণের অংশ পাঠ করেননি ধরমবীর। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সংঘাত বেঁধেছিল গোপালকৃষ্ণ গান্ধীর। 2020-তে নাগরিকত্ব আইন ইস্যুতে কেরলেও একই ঘটনা ঘটে। সরকারে দেয়া ভাষণের অংশ পড়েনি রাজ্যপাল আরিফ খান। রাজনৈতিক মহলের মতে শুক্রবার বিধানসভায় দেখা গেল প্রত্যাশিত ছবি। এই মহলের একাংশের ব্যাখ্যা, বিজেপির বিক্ষোভে রাজ্যে লিখে দেওয়া ভাষণের সিংহভাগ অংশ পাঠ না করার কৌশল সহজ হল রাজ্যপালের কাছে। বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা রাজ্যকে করতে হবে বলে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ঘটনায় পুলিশ কর্তা রশিদ মুনির খানকে শোকজ করেছে হাইকোর্ট। ওই পুলিশ কর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। এক নজরে হাইকোর্টের পর্যবেক্ষণ, হিংসার ঘটনায় প্রতিটা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এফআইআর করতে হবে। প্রত্যেকের গোপন জবানবন্দি নিতে হবে। আক্রান্তদের রেশন কার্ড হারিয়ে গেলেও তাদের রেশন দিতে হবে। রাজ্যের হাতে থাকা অভিযোগের কপি কমিশনকে দেওয়ার নির্দেশ। হিংসার তথ্য সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ। এটা আমার মনে হওয়া কোনো ব্যাপার নয়, কোর্টের কি মনে হয়েছে সেটাই আসল কথা। কোর্টের সুকস করার অধিকার আছে, তারা করেছেন, ডিএমএসপি জবাব দেবেন। কিন্তু আমি যাদবপুরের ঘটনায় যা শুনেছি, অধিকার কমিশনকে আক্রমণ করেন। এর আইডি আপনারা আলোচনা করছেন কি বলে আইন পায়, এটাই ট্র্যাডিশন, এটাই চলেছে। যেহেতু এই ঘটনায় আদালত ইনভলভ হয়েছে, মানবাধিকার কমিশন আক্রান্ত হয়েছে, সেজন্য এটা মানুষের গোচরে এসে আপনারাও এই নিয়ে আলোচনা করছেন।
ইতিমধ্যে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। এমতো পরিস্থিতিতে জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। রিপাবলিক বাংলা। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একটি জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য এবং কেন্দ্রকে নোটিশও দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু বাস্তব ছবি বলছে অন্য কথা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বহু বিজেপি কর্মী এখনও ঘর ছাড়া। পরিবার পরিজন নিয়ে কার্যত যাযাবরের জীবন কাটাতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। আমি আজকে এক্ষুনি শপথ নিলাম। 5ই মে শপথ গ্রহণের পরে সরকারের তরফে বলা হয়েছিল আর কোনো হিংসার ঘটনা ঘটবে না রাজ্যে। কিন্তু সেটা যে শুধুই কথার কথা তাই প্রমাণ দিতে শেষ পর্যন্ত আদালতের দরজায় কড়া নাড়তেই হয় বিরোধী শিবিরকে। কিন্তু আইনের মার প্যাঁচেও বিরতি কি পড়ছে রাজনৈতিক প্রতিহিংসার নিরবিচ্ছিন্ন ছবিতে? কাকদ্বীপ বিধানসভার মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনু নগরের 1, 2, 3, 5 নম্বর বুথে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এলাকার বহু বিজেপি কর্মী আজও ঘরছাড়া। পরিবার নিয়ে কেউ ত্রাণ শিবিরে, আবার কেউ আত্মীয়ের বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। বিজেপি ভোট দিয়েছে বলে আমাকে ঘর ছাড়া হয়ে গেছে, যেতে আমার ঘর লুটপাট করে নিয়েছে। এখন আমি বিদেশে পড়ে আছি, মানে পুরো ভিখারি করে দিয়েছে। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি চলছে লুট। স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়ারও অভিযোগ উঠছে। জরিমানার পাশাপাশি সরকারি প্রকল্পে পাওয়া ঘর তৈরির টাকাও ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। বিজেপি ভোট দিচ্ছি বলে আমার জিজ্ঞাসা করলো যে তুমি কিসে ভোট দিচ্ছ? আমি বিজেপি ভোট দিচ্ছি। ওই কারণেই হ্যাঁ, ওই জন্য আমাকে মেরেছে। এখন কি বাস্তব বাড়ি? এখন বাস্তব বাড়ি সব ঘর বাড়ি সব লুটপাট করে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমি কাকদ্বীপ ব্লকে অজিত সর্দার বলছি, আমাদের এই সমস্ত ঘরছাড়া লোকেরা যারা ঘরছাড়া দীর্ঘদিন বাইরে আছে তারা শান্তিপূর্ণভাবে গ্রামে ফিরে গিয়ে বসবাস করতে পারে। আপনি প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিন। বিজেপি করার অপরাধে বেধড়ক মার। বিজেপি কর্মী স্বরূপ হালদারকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তার বৌদি চন্দনা হালদার। দক্ষিণ 24 পরগনার নোদাখালীর রামচন্দ্রপুর এলাকার ঘটনার নেপথ্যে ছিল দীর্ঘদিনের হুমকি। পরিবারের আফসোস, সময় থাকতে ঘরছাড়া হলে হয়তো এমন দিন দেখতে হতো না। গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় চন্দনার। বিজেপির ঘটনা ছেলেরা একটা জায়গায় জড়ো হয়েছিল, তো তৃণমূলের হারমাত বাহিনী বা গন্ডা বাহিনী এসে তাদের উপর মারধর করে। আজ সকালবেলা সেই ব্যাপার নিয়ে ওইখানে যাওয়ার পর আমাদের এক সহকর্মী এবং তার মিসেস মানে ভদ্রমহিলা যে মারা গেছেন, ওনার মাথায় বাঁশ ইট ফিট দিয়ে মারা হয়েছে। জেলার ছবি যদি সত্যি চোখসহ হয়ে থাকে তাহলে শহুরের চোখে হিংসার ছবি জ্বালা ধরাতে পারে। সল্টলেকের সুকান্ত নগরের আক্রান্ত বিজেপি কর্মী সুরজিৎ। নোদাখালীর স্বরূপের মতো ভুল করেনি সুরজিৎ। প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়া ছিলেন সুরজিৎ দীর্ঘদিন। চারদিকের আশ্বাসে ভরসা করে 19শে জুন ঘরে ফেরে সে। নিস্তার পেল কই? রড বাঁশ নিয়ে চড়াও হয়ে চলল বেধড়ক মার। বাদ পড়লেন না ষাটোর্ধ্ব মা দুলু সরকার এবং বোন পুনম সরকারও। আপাতত 3 জনেরই ঠিকানা বিধাননগর মহকুমা হাসপাতাল। ভোটের ফলাফল ঘোষণার পরে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। আবার 2 তারিখে রাত্রেবেলা আমার কাছে 7টা নাগাদ টাকা দাবি করা হয়, সেখানে আমি 10,000 টাকা দিয়েছিলাম। 10,000 টাকা দেওয়ার পরে বলছে আর ঝামেলা হবে না। আজকে গিয়ে আমার বাড়িতে ওই বাড়িতে গিয়ে ফের আক্রমণ করছে। ওই নারায়ণ মণ্ডলের ছেলেরা তৃণমূলের দুষ্কৃতি, এছাড়া আর কি বলবো, নারায়ণ মণ্ডলের ছেলে মানে তাই। ওই যে আমরা বিজেপি করেছিলাম সেই কারণে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। 5ই জুলাই কলকাতা পুরসভা অভিযান করছে বিজেপি। ভ্যাকসিন কেলেঙ্কারি সহ আরো নানা ইস্যুতে অভিযান বিজেপির। কলকাতা পুরসভা অভিযান 5ই জুলাই। কেন 5 তারিখেই বেছে নেওয়া হচ্ছে? ভ্যাকসিন কাণ্ড সহ আর কোন কোন দিকে নজর থাকবে, আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, কেন এই 5ই জুলাই দিনটিকেই বেছে নেওয়া হলো এবং ভ্যাকসিন কাণ্ড সহ আরো কোন কোন ইস্যুতে এই অভিযান চালানো হবে? ভাস্কর, না দেখো, নিঃসন্দেহে কিন্তু এই ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব এবং সেই দেবাঞ্জন দেব বিভিন্ন জায়গায় যে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিল সেই ক্যাম্প নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা প্রথম থেকে কিন্তু লাগাতার
এই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ভুয়ো আইএএস অফিসারের বিরুদ্ধে খবর কিন্তু আমরা দেখিয়েছি বাংলার মানুষকে, এবং রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারাও এবার কিন্তু রাস্তায় নামতে চলেছে। দেখো, সম্প্রতি হেস্টিংসে কিন্তু বিজেপির যে এক্সিকিউটিভ কমিটির বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ভুয়ো ভ্যাকসিনেট যে ক্যাম্প এবং এই ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কিন্তু সুর চড়াবে বিজেপি এবং প্রয়োজনে আন্দোলনের পথে হাঁটবে। এবার সেই আন্দোলনের পথেই হাঁটতে চলেছে রাজ্য বিজেপি, মূলত বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা সোমবার দিন কর্পোরেশন চলো ডাক দিয়েছেন, অর্থাৎ কলকাতা পুরসভার সঙ্গে দেবাঞ্জনের যোগ রয়েছে এই অভিযোগ বারংবার সামনে এসেছে। ফিরহাদ হাকিমের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে, একই ফলকে ফিরহাদ হাকিম, অতীন ঘোষের সঙ্গে এই ভুয়ো আইএএস অফিসারের নাম পর্যন্ত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসংস্থা অর্থাৎ কলকাতা পুরসভা তারা কি পদক্ষেপ নিয়েছেন, কেন এতদিন সময় লাগলো এই ভুয়ো আইএএস অফিসারকে ধরতে, কিভাবে কলকাতা পুরসংস্থার অন্দরে অনায়াসে তার বিচরণ ছিল, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু বিজেপির তরফ থেকে এই কর্পোরেশন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে। এবং নিঃসন্দেহে এই ভুয়ো আইএএস অফিসারের যে কীর্তিকলাপ, সেই কীর্তিকলাপ গোটা বাংলাকে অর্থাৎ একেবারে একদম প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যে সত্যিকারের বিরোধিতার ভূমিকায় নিচ্ছে বিজেপি। ধন্যবাদ ভাস্কর, তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর বসুর সঙ্গে। চোখ রাখবো পরবর্তী যে খবরের দিকে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মী খুনের অভিযোগ, আহত আরও এক। দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি করার অপরাধে খুন হতে হলো এক বিজেপি কর্মীকে। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার 282 নম্বর বুথের ঘটনা। এলাকায় বেশ কয়েকটি বিজেপি সমর্থিত পরিবার রয়েছে। অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে অনবরত হুমকি মিলছিল। শুক্রবার মাছ বিক্রি করে ফেরার পথে বিজেপি কর্মী স্বরূপ হালদারের উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বৌদি চন্দনা হালদারও। আমি খেতে বসেছি, হঠাৎ গন্ডগোল হচ্ছে। আমার কাকার ছেলে স্বরূপ হালদারকে মেরে শুইয়ে দিয়েছে। কারা? ওই তৃণমূলের দুষ্কৃতী পিন্টু মণ্ডল, অমিত মণ্ডল, উদয় মণ্ডল, গ্রামের সদস্য তৃণমূলের। কয়েক ঘর বিজেপি করি, এটাই আমাদের প্রথম অপরাধ। গুরুতর জখম অবস্থায় স্বরূপ হালদার ও চন্দনা হালদারকে উদ্ধার করে মুচিশা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চন্দনা হালদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলা বিজেপি নেতৃত্ব। ভোট পরবর্তী হিংসা সর্বত্রই চলছে, এখনো পর্যন্ত চলছে। এখনো তার কোনো থামার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। এরা কি উদ্দেশ্যে, কি এতে মানে এগিয়ে যেতে চাইছে জানি না। তবে তৃণমূলের তরফ থেকে মেলেনি কোনো প্রতিক্রিয়া। চন্দনা হালদারের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় নোদাখালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে রাজু মুখোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।